আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। সো আজকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির হচ্ছে আজকে থার্ড লেকচার। সবাই আমাকে একটু জানাও যে স্ক্রিনটা বোঝা যায় কিনা। আই হোপ যে বোঝা যাচ্ছে। অর্পা জানিয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মমিতা জয়েন করেছে, অর্পা জয়েন করেছে। ওকে, সো আমি হচ্ছে প্রথমে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আমাকে একটু বলবা যে CH3 C H2 আর একটা হচ্ছে CH3 CH CH3 তো এইটা হচ্ছে তোমার 1 ডিগ্রি ফ্রি রেডিকেল আর এটা হচ্ছে আমার 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। তো এই দুইটার মধ্যে কোনটার স্ট্যাবিলিটি সবচেয়ে ভালো বা স্ট্যাবিলিটি সবচেয়ে বেশি কার, এটা হচ্ছে প্রশ্ন। আমাকে কমেন্টে জানাবা যে এই দুইটার মধ্যে স্ট্যাবিলিটি কার বেশি, 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি। স্ট্যাবিলিটি মানে হচ্ছে স্থায়িত্ব। আমাকে কমেন্টে একটু দ্রুত জানাবা যে এই দুইটার মধ্যে স্থায়িত্ব বেশি কার, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল আর একটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। সো এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে লেখা বোঝা যায় কিনা স্পষ্ট, সেটাও আমাকে একটু জানাবা। সেই দুইটার মধ্যে কোনটার বেশি স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি কার বেশি, সেটা আমাকে একটু কমেন্টে জানাবা। এটাকে কেন হচ্ছে 1 ডিগ্রি বলা হচ্ছে এটা আমরা আগে থেকেই জানি, যে এই যে মাথার উপরে যদি হচ্ছে একটা ইলেকট্রন থাকে তখন এটাকে ফ্রি রেডিকেল বলে। এটা তো আমরা জানি যে এখানে আমার এই যে CH3 গ্রুপ আছে একটা, সেই জন্য এটাকে বলে 1 ডিগ্রি। আর এখানে CH3 গ্রুপ আছে দুইটা, এই জন্য এটাকে বলে 2 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে CH3 এই গ্রুপগুলোকে বলা হয় আর গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ। ওকে, অর্পা জানিয়েছো স্ট্যাবিলিটি বেশি হচ্ছে 2 ডিগ্রি। আনসার হচ্ছে রাইট। মৌমিতা এবং অর্পা দুইজনের উত্তর সঠিক। সো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল এটার হচ্ছে স্থায়িত্ব বেশি। সো আমরা হচ্ছে এটা জেনে রাখলাম। সো আজকে আমরা বেসিক্যালি যেটা শুরু করব সেটা হচ্ছে, আজকে আমরা যেটা শুরু করব, আমরা গত দিন যেটা পড়েছিলাম ওটা একটু দেখব। যে এইখানে যে 1 নাম্বার যে প্রশ্নটা আছে, 1 নাম্বার যে প্রশ্নটা, এইখানে এ এবং বি এর মধ্যে কোনটা বেশি তৈরি হবে। আমরা জানি যে একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন একটা অপ্রতিসম বিকারক যুক্ত হয় তখন দুইটা প্রোডাক্ট তৈরি হতে পারে, একটা বেশি তৈরি হয় আর একটা কম তৈরি হয়। সো আমাকে একটু জানাবা যে এইখানে এ বেশি তৈরি হবে নাকি বি বেশি তৈরি হবে, এটা আমাকে কমেন্টে একটু জানাবা। এ বেশি তৈরি হবে নাকি বি বেশি তৈরি হবে সেটা আমাকে একটু জানাবা। কোনটা বেশি তৈরি হবে, কোনটা বেশি তৈরি হবে সেটা আমাকে একটু জানাবা। কমেন্টে একটু দ্রুত জানাবা কোনটা বেশি তৈরি হবে। এ বেশি তৈরি হবে নাকি বি বেশি তৈরি হবে সেটা আমাকে একটু জানাবা কমেন্টে। অর্পা উত্তর দিয়েছে, আনসার হচ্ছে এ।
অর্পা আনসার দিয়েছে এ। সো আনসার হচ্ছে সঠিক, যে এই দুইটার মধ্যে এ হচ্ছে বেশি তৈরি হবে, এ বেশি তৈরি হবে। কারণ আমরা জানি এইখানে যে এই যে এ বেশি তৈরি হচ্ছে, কোনটা বেশি তৈরি হবে এটা নিয়ে বিজ্ঞানী মার্ক নিকভ একটা নীতি দিয়েছেন, যেটাকে আমরা বলি মার্ক নিকভ নীতি। এবং আমরা এটা জানি যে যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেন বেশি যেখানে সেইখানেই হাইড্রোজেন যুক্ত হয়। সো আমরা যদি খেয়াল করি যে এই যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা আছে, ডান পাশের কার্বনে হাইড্রোজেন বেশি, দ্যাটস ওয়াই এই পাশ থেকে হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে, আর ব্রোমিনটা যুক্ত হবে হচ্ছে এই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। সো সেই হিসাব করলে আমার এ বেশি পরিমাণে তৈরি হবে। এটাই ছিল মার্ক নিকভ নীতি। সো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বিপরীত মার্ক নিকভ নীতি। আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে বিপরীত মার্ক নিকভ নীতি। এখন বিপরীত মার্ক নিকভ নীতিটা হচ্ছে মার্ক নিকভ নীতির উল্টা। তার মানে বিপরীত মার্ক নিকভ নীতিটা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে হাইড্রোজেন বা হচ্ছে ধনাত্মক আয়ন যুক্ত হবে। অর্থাৎ মার্ক নিকভ নীতিতে আমরা পড়েছিলাম যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেইখানে হাইড্রোজেন যুক্ত হয়, এটা ছিল মার্ক নিকভ নীতি। আর বিপরীত মার্ক নিকভ নীতিটা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। বিপরীত মার্ক নিকভ নীতিটাকে খারাসের নীতিও বলা হয়। বিজ্ঞানী খারাস এই নীতিটা আবিষ্কার করেন, এই নীতিটা দেয় হচ্ছে বিজ্ঞানী খারাস, এই জন্য এটাকে খারাসের নীতিও বলা হয়। এখন কথা হচ্ছে বিপরীত মার্ক নিকভ নীতিটা কখন হবে? বিপরীত মার্ক নিকভ নীতিটা হওয়ার শর্ত হচ্ছে, বিপরীত মার্ক নিকভ নীতির শর্ত হচ্ছে যখন কোনো পারক্সাইড, এটা হচ্ছে জৈব পারক্সাইড, এই যে এখানে আর হচ্ছে অ্যালকাইল মূলক, অথবা পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড, এই পারক্সাইডগুলোর উপস্থিতিতে যখন হচ্ছে তোমার একটা অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হবে তখন, অর্থাৎ আমার ওপরে যে বিক্রিয়াটা লিখেছিলাম এই বিক্রিয়ায় কোনো পারক্সাইড বা জৈব পারক্সাইড ছিল না, কিন্তু দেখো সেম বিক্রিয়াটা লিখেছি, এবার আমরা এখানে জৈব পারক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড দিয়েছি। সো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেনটা যুক্ত হবে, সেই হিসেবে হাইড্রোজেনটা যুক্ত হবে এই যে এই বাম পাশের কার্বনে, ব্রোমিনটা যুক্ত হবে এই পাশের কার্বনে, এবং সেটাই বেশি পরিমাণে তৈরি হবে এবং সেই প্রোডাক্টটা বেশি পরিমাণে তৈরি হবে। সো সেই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা যৌগের মধ্যে আমি যদি এটাকে এ দেই আর এটাকে যদি আমি বি দেই, তাহলে এই দুইটার মধ্যে খেয়াল করো যে হাইড্রোজেন যেখানে কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ এই পাশে হাইড্রোজেন যুক্ত হবে আর ব্রোমিন যুক্ত হবে এইখানে, তাহলে হিসেবে কিন্তু এই যে বি, তার মানে বি বেশি তৈরি হবে, বি বেশি তৈরি হবে। ওকে, সো এটাই হচ্ছে বিপরীত মার্ক নিকভ নীতি। এখানে যদি হাইড্রোজেন না থেকে অন্য কোনো ধনাত্মক আয়ন থাকতো সেটাও কিন্তু যেখানে হচ্ছে তোমার কম হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হতো। অর্থাৎ আমরা মার্ক নিকভ নীতিতে যেটা পড়েছিলাম যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম সেখানে যুক্ত হয় ঋণাত্মক অংশ। যেমন এই যে আমরা যেটা দেখেছিলাম যে এখানে ব্রোমিনটা ছিল নেগেটিভ, সো নেগেটিভটা যুক্ত হয়েছিল এই যে মাঝখানে, এইখানে এই যে এ বেশি তৈরি হচ্ছিল। সো সিমিলারলি এটাও বলা যায় যে নেগেটিভটা যুক্ত হবে কোথায়, নেগেটিভটা যুক্ত হবে হচ্ছে যে এখানে হাইড্রোজেন বেশি, অর্থাৎ এই যে এখানে যুক্ত হবে, আর এইটা যুক্ত হলে বি বেশি তৈরি হবে। সো এটা ছিল বিপরীত মার্ক নিকভ নীতি, এটা ছিল বিপরীত মার্ক নিকভ নীতি। এখন কথা হচ্ছে এই যে আমরা মার্ক নিকভ নীতি আর বিপরীত মার্ক নিকভ নীতি পড়লাম, মার্ক নিকভ নীতিতে কেন এ বেশি তৈরি হয় সেটার মেকানিজমটা আমরা গতকাল দেখেছিলাম, কার্বোক্যাটায়ন দিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। আর আজকে আমরা দেখব এটা যে বিপরীত মার্ক নিকভ নীতি বা যে বিজ্ঞানী খারাসের যে নীতিটা আছে সেক্ষেত্রে কেন এইখানে বি বেশি পরিমাণে তৈরি হচ্ছে, এটা আজকে আমরা দেখব। সো খেয়াল করো এটার মেকানিজমটা কি, বিপরীত মার্ক নিকভ নীতি এটার মেকানিজমটা কি হবে। দেখো বিপরীত মার্ক নিকভ নীতিটা হয় যে আমাদের এখানে জৈব পারক্সাইড হয়, জৈব পারক্সাইড উপস্থিত হয়, তার প্রথমেই এই জৈব পারক্সাইড যেটা আছে এটা থেকে ফ্রি রেডিকেল তৈরি হয়। আমরা জানি যে ফ্রি রেডিকেলটা ছিল কি, যে যখন হচ্ছে ইলেকট্রনের সুষম বিভাজন হয় তখন ফ্রি রেডিকেল তৈরি হয়।
সো এই যে আমার R2O2 আছে জৈব পারক্সাইড, এটাকে যদি আমি গাঠনিক আকারে লিখি, সো গাঠনিক সংকেতটা হচ্ছে ROOR। এখন খেয়াল করে দেখো, এই যে এইখানে আমার যে একটা বন্ধন আছে, আর বন্ধন মানে কি, আমার দুইটা ইলেকট্রন আছে, অর্থাৎ ROOR। সো এদের মধ্যে এই অক্সিজেন, বাম পাশের অক্সিজেনটা একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, অর্থাৎ RO ফ্রি রেডিকেল, আর এই পাশে আর একটা ফ্রি রেডিকেল তৈরি হয়, RO ফ্রি রেডিকেল। ওকে, সো এই যে প্রথম ধাপে কি হয়, যে আমার R2O2 এটা ফ্রি রেডিকেল বিক্রিয়ার মাধ্যমে RO ফ্রি রেডিকেল তৈরি করে। দেন খেয়াল করো, এইখানে আমার যে HBr ছিল, সেই HBr এর সাথে RO ফ্রি রেডিকেল বিক্রিয়া করে সিমিলারলি খেয়াল করো, HBr এর কথা যদি আমি চিন্তা করি, সো HBr এর মধ্যেও একটা বন্ধন আছে, তার মানে দুইটা ইলেকট্রন আছে। সো হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, আর ব্রোমিন আরেকটা ইলেকট্রন নিয়ে আলাদা হয়ে যায়, ফ্রি রেডিকেল তৈরি হয়ে যায় এদের মধ্যে। সো এইখান থেকে দেন এই হাইড্রোজেন ফ্রি রেডিকেল এবং ব্রোমিন ফ্রি রেডিকেল মধ্যে এই হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা আর ওর সাথে বিক্রিয়া করে, তার মানে যুক্ত হয়। তো হাইড্রোজেন ফ্রি রেডিকেল, ওর একটা ইলেকট্রন আছে, আরও ওর একটা ইলেকট্রন আছে, সো এরা হচ্ছে একটা বন্ধন তৈরি করে, ROH এইটা তৈরি করে, এবং ব্রোমিন ফ্রি রেডিকেলটা এই যে সেপারেটলি থেকে যায়। তাহলে এইখানে আমাদের ব্রোমিন ফ্রি রেডিকেল থেকে গেল। সো খেয়াল করো যে আমার যে যৌগটা ছিল CH3CH+CH2, এর সাথে পরবর্তীতে আমাদের যে ব্রোমিন ফ্রি রেডিকেলটা ছিল সেটা বিক্রিয়া করতে আসে। এবার খেয়াল করো, এই জায়গাটা ভালো করে খেয়াল দিবা, সেটা হচ্ছে আমার এই যে শেয়ারকৃত আমার যে ইলেকট্রনটা আছে, কার্বন কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে, এইখানে আমার একটা বন্ধন আছে, তার মানে এইখানেও আমার কি আছে, দুইটা ইলেকট্রন আছে। সো কি করতে পারে, আমার এই কার্বন একটা ইলেকট্রন নিয়ে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে, এই কার্বন একটা ইলেকট্রন নিয়ে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে। এখন ব্রোমিন যদি এই ডান পাশের কার্বনের সাথে যুক্ত হয়, অর্থাৎ CH2Br এইখানে যদি যুক্ত হয়, তাহলে আমার এই কার্বনের সাথে একটা ফ্রি রেডিকেল থেকেই গেল, মানে একটা ইলেকট্রন থেকে গেল, তাহলে আমার তৈরি হবে এরকম। আর যদি এই ব্রোমিনটা, খেয়াল করো, ব্রোমিনটা যদি আমার হচ্ছে বাম পাশে যুক্ত হতো, তাহলে আমার CH3CH Br আর আমার এইখানে CH2 এই একটা ইলেকট্রন থেকে যেত। ওকে, সো এইখানেও কিন্তু আমার একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, এইখানেও কিন্তু আমার একটা ফ্রি রেডিকেল তৈরি হলো, অর্থাৎ এইখান থেকে এই যে খেয়াল করো দুইটা বন্ধন আছে, এইখান থেকে একটা বন্ধন ভেঙে একটা ইলেকট্রন যদি CH2 নেয় আর একটা ইলেকট্রন যদি CH নেয়, এবং তার সাথে যদি ব্রোমিন, বাম পাশে যদি ব্রোমিন যুক্ত হয়, তাহলে তৈরি হবে এইটা, এবং এইটার তো ইলেকট্রন থেকেই যাবে, সো এটা একটা ফ্রি রেডিকেল মতো কাজ করবে। আর ব্রোমিনটা যদি বাম পাশে যুক্ত হয়, তাহলে আমার এইটার ইলেকট্রন থেকে যাবে, তাহলে এইটা একটা ফ্রি রেডিকেল মতো কাজ করবে। এখন এই জায়গাটাতে খেয়াল করে দেখো যে এই যে আমার ফ্রি রেডিকেলটা তৈরি হলো, এই ফ্রি রেডিকেলের কয়টা অংশ আছে, এই পাশের একটা অংশ, আরেকটা হচ্ছে কি আমার এই যে এই পাশের একটা অংশ, তাহলে আমি দুইটা অংশ, অর্থাৎ এর সাথে আমার দুইটা অংশ যুক্ত আছে, দ্যাটস ওয়াই এটাকে আমি বলবো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল। আর এটাকে আমি কি বলবো, দেখো এই যে যেখানে ইলেকট্রন আছে এর সাথে আমার যুক্ত আছে কি, এই যে এই অংশটা যুক্ত আছে, সেটাকে আমি বলবো 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, 1 ডিগ্রি ফ্রি রেডিকেল। এখন তোমাদেরকে যদি আমি কোশ্চেন করি, এই দুইটার মধ্যে কোন রেডিকেলের স্থায়িত্ব বেশি হয়, কোন রেডিকেলের স্থায়িত্ব বেশি হয়, সো আমাকে কিন্তু তোমরা এর আগে উত্তর দিয়েছো যে 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, 2 ডিগ্রি ফ্রি রেডিকেল এটার স্থায়িত্ব হচ্ছে, 1 ডিগ্রি ফ্রি রেডিকেলের তুলনায় বেশি। আমরা জানি যে স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব বেশি হচ্ছে কার, স্ট্যাবিলিটি বেশি বা স্থায়িত্ব বেশি হচ্ছে 2 ডিগ্রির বেশি, দ্যাটস ওয়াই এইখানে আমার এই প্রোডাক্টটা তৈরি হয়, যে CH3CH2Br এখানে 2 ডিগ্রি তৈরি হলো, অ্যান্ড দেন এইখানে এটা হচ্ছে 1 ডিগ্রি তৈরি হলো। এর পরবর্তীতে আমার হচ্ছে এই যে HBr সাথে যে আমার হাইড্রোজেনটা ছিল, পরবর্তী ধাপে এই দুইটা থেকে তোমার তৈরি হয় হচ্ছে জাস্ট হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায়। সো আমি যদি হচ্ছে ফাইনালি এটা লিখি যে এখানে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, আমরা যদি এইখানে লিখি যে CH3CH
CH2Br ফ্রি রেডিকেল, আর একটা হচ্ছে CH3CH CH2 এখানে যদি আমি এটা লিখি, এটা হচ্ছে এখানে একটু টাফ হচ্ছে লেখা। এই যে এইখানে আমি উপরে লিখতেছি, এখানে ধরো বিআর আছে, দেন এটার সাথে তোমার পরবর্তীতে এই যে এখানে যে আমার ROH ছিল, ROH এখান থেকে হচ্ছে পরবর্তীতে আবার এটার সাথে হাইড্রোজেনটা আসে আর কি। তো আলটিমেটলি হচ্ছে হাইড্রোজেনটা এসে তোমার ফাইনালি প্রোডাক্টটা তৈরি করে ফেলে। আমার ফাইনাল যে প্রোডাক্টটা আছে সেটা তৈরি করে ফেলে, অর্থাৎ CH3 CH2 CH2Br, আর এখানে তৈরি করা হচ্ছে CH3CH CH3Br। তো খেয়াল করো এইখানে আমরা যেটা লিখেছিলাম এই যে CH3 CH2 CH2Br, এটাই ছিল আমাদের B, এটাই ছিল আমাদের B, আর এইখানে যেটা ছিল এটা ছিল A। সো আমি এই দুইটার মধ্যে বলেছিলাম যে কোনটা বেশি তৈরি হবে, উত্তর হচ্ছে B বেশি তৈরি হবে। কারণ কি, এই যে B কি বেশি স্থায়ী ছিল, B হচ্ছে আমার বেশি স্থায়ী, সো বেশি স্থায়ীর জন্য B হচ্ছে বেশি তৈরি হয়। এই যে দেখো B বেশি তৈরি হবে। সো আশা করি বিপরীত মার্কনিকভ নীতিটা বোঝা গেছে। বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা। বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা। বোঝা গিয়েছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা। বোঝা গিয়েছে কিনা আমাকে একটু দ্রুত জানাবা কমেন্টে। বিপরীত মার্কনিকভ নীতি এবং এই যে মার্কনিকভ নীতি, এই দুইটা কিন্তু মেকানিজম বইতে, অনেক বইতে কিন্তু দেয়া নাই। কবির স্যার বইতে দেয়া নাই, তারপরে গুহ স্যার বইতেও দেওয়া নাই, এটা হাজারিনাক স্যার বইতে দেয়া আছে। সো ওইখান থেকে হচ্ছে পড়ে নিতে পারো, অথবা আমার লেকচার থেকে নোট করে নিতে পারো। তো মার্কনিকভ নীতি এবং বিপরীত মার্কনিকভ নীতি ছিল এই। তো আমরা আজকে পড়ব বেসিক্যালি অ্যালকিনের ওজনীকরণটা। আচ্ছা, লাস্ট লাইনটা যেটা বললাম, লাস্ট লাইনটা হচ্ছে তোমার এইখানে এই যে আমার যে ফ্রি রেডিকেলটা তৈরি হলো 2 ডিগ্রি ফ্রি রেডিকেল এবং হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকেল যে তৈরি হলো, পরবর্তীতে এই যে আমার হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন হয় কিভাবে, এখানে যে এই যে ROH আছে, এই ROH থেকে তোমার হচ্ছে পরবর্তীতে আবার এই যে হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা তৈরি হয়। সেই হাইড্রোজেন ফ্রি রেডিকেলটা এটার সাথেও যুক্ত হয়, এটার সাথেও যুক্ত হয়ে বিক্রিয়াটা আমার সম্পন্ন করে। তার মানে আমার এই যে এইখানে আমার একটা ইলেকট্রন আছে, সো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে এইখানে হচ্ছে CH2 তৈরি করে ফেললো, আর এইখানে ইলেকট্রন দিয়ে CH3 তৈরি করে ফেললো। তার মানে হচ্ছে এই আমার B এবং A তৈরি করে ফেললো। যেহেতু আমার এই যে B যে যৌগটা আছে, B যে যৌগটা আছে, এই যৌগটা হচ্ছে আমার 2 ডিগ্রি ফ্রি রেডিকেল থেকে তৈরি হয়েছে। আর যেহেতু 2 ডিগ্রি ফ্রি রেডিকেলটা বেশি পরিমাণে স্থায়ী, এই জন্যই যখন হচ্ছে এই বিপরীত মার্কনিকভ নীতি হয়, সেক্ষেত্রে এই বি যৌগটাই বেশি পরিমাণে তৈরি হয়। আর আমার হচ্ছে যেহেতু এই যে এই ফাইনাল যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটা যেহেতু 1 ডিগ্রি ফ্রি রেডিকেল থেকে তৈরি হচ্ছে, সেটার স্থায়িত্ব কম, দ্যাটস ওয়াই এটা কম পরিমাণে তৈরি হয়। এই আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ। আমরা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়াটা দেখব। ওজনীকরণ
ওজনীকরণ বিক্রিয়া মানে হচ্ছে এক কথায় হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া। ওজনের সংকেত হচ্ছে O3, অর্থাৎ এইখানে অক্সিজেন, এটা হচ্ছে ওজন অণু, এই যে এটাকে বলা হয় অক্সিজেন। 3টা অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে একটা ওজন তৈরি হয়। সো ওজনীকরণ বিক্রিয়া। তো আমরা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ দেখব, যে অ্যালকিন। সো অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া মাথায় রাখবা, অ্যালকিনের ওজনীকরণ করলে আমার তৈরি হবে এলডিহাইড বা কিটোন প্লাস এলডিহাইড বা কিটোন। অ্যালকিনের ওজনীকরণ করলে আমার এলডিহাইড বা কিটোন তৈরি হবে। অ্যালকিনের ওজনীকরণ করলে কি তৈরি হবে? এলডিহাইড বা কিটোন তৈরি হবে, প্লাস এলডিহাইড বা কিটোন তৈরি হবে। আচ্ছা, আমি এইখানে ডিটেলসে আসব, তার আগে চলো একটু পড়ে আসি যে এলডিহাইড বা কিটোন এই জিনিসটা কি। এলডিহাইড বা কিটোন এই জিনিসটা কি সেটা আমরা আগে হচ্ছে একটু পড়ে আসি। আচ্ছা, এলডিহাইড বা হচ্ছে কিটোন এই যৌগগুলাকে একত্রে কার্বনিল যৌগ বলা হয়। কার্বনিল যৌগ, এলডিহাইড বা কিটোনকে কার্বনিল যৌগ বলা হয়। কার্বনিল যৌগ কাকে বলা হয়? অর্থাৎ যে সকল যৌগে এই যে মূলকটা থাকে CO, এই মূলকটা, এবং এই মূলকটাকে বলা হয় কার্বনিল মূলক। এখন এই কার্বনিল মূলকের সাথে এই যে কার্বনের দুইটা হাত আছে, এই দুইটা হাতের মধ্যে যদি কোনো একটা হাতে একটা হাইড্রোজেন চলে আসে, তাহলে এটা হয়ে যাবে কেমন? এটা হয়ে যাবে হচ্ছে CHO। আমি এই পাশে যদি হচ্ছে বন্ধনটা যদি এই পাশে দেই, তাহলে খেয়াল করো এই কার্বনিল মূলকে যদি আমার হচ্ছে কার্বনিল মূলকে যদি একটা হাইড্রোজেন চলে আসে, ধরো এই কার্বনের হাইড্রোজেন চলে আসলো, তাহলে এখানে তৈরি হবে CHO। তখন আমরা এই মূলকটা যাদের থাকবে, CHO মূলক যাদের থাকবে তারা হচ্ছে এলডিহাইড। আর যদি এইখানে দুইটা হাতে ফাঁকা থাকে, অর্থাৎ দুইটা হাতে যদি কোনো R গ্রুপ আসে, R গ্রুপ অর্থাৎ অ্যালকাইল গ্রুপ আসে, তখন আমরা এটাকে বলবো কিটোন। তাহলে খেয়াল করো, এই দুইটা হাতের মধ্যে একটা হাতে যদি হাইড্রোজেন চলে আসে, আরেকটা হাতে যদি R গ্রুপ আসে, তাহলে ওইটাকে আমরা বলবো হচ্ছে এলডিহাইড। অর্থাৎ একটা হাতে কি থাকবে? R গ্রুপ থাকবে, আরেকটা হাতে হাইড্রোজেন থাকবে, অর্থাৎ হাইড্রোজেন থাকলে সেটা কি? এলডিহাইড। আর যদি এই কার্বনের CO মূলকের সাথে কোনো হাইড্রোজেন না থাকে, তখন এটাকে আমরা কি বলবো? কিটোন বলবো। সো এটাই হচ্ছে এলডিহাইড এবং এটা হচ্ছে কিটোন। ওকে, সো খেয়াল করো, আমরা হচ্ছে এটার যদি একটু এক্সাম্পল দেখি, যেমন খেয়াল করো এইখানে R গ্রুপ যেটা আছে, এই R গ্রুপের কি হতে পারে? এলডিহাইডের ক্ষেত্রে মনে রাখবা এই দুইটা কার্বনের দুইটা হাতে দুইটা হাইড্রোজেনও থাকতে পারে। খেয়াল করো, এখানে যদি আমি দুইটা হাতে দুইটা হাইড্রোজেন দেই, ধরো এই কার্বনের হাতে একটা হাইড্রোজেন দিলাম, আমি লিখি যে এই হাতে একটা হাইড্রোজেন দিলাম, তার মানে কি? এটা একটা এলডিহাইড। এই হাতে আমি হাইড্রোজেনও দিতে পারি, আবার হচ্ছে কি দিতে পারি? R গ্রুপও দিতে পারি। ধরো হাইড্রোজেন দিলাম, তখন এটাকে আমি লিখতে পারি কি? HCHO। এবং এটার নাম কিভাবে করব? খেয়াল করো, এইখানে টোটাল কার্বন কয়টা? এখানে টোটাল কার্বন হচ্ছে একটা। তো এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে মিথেন। সো এটার জন্য এটার নামের প্রথমে আসবে মিথ, আর এইখানে যেহেতু এলডিহাইডের জন্য লাস্টে যুক্ত হয় ন্যাল, সো এটাকে বলা হবে মিথানেল। এটাকে বলা হবে মিথানেল। এবার খেয়াল করো, যদি এরকম হতো যে এই কার্বনের মূলকে একটা হাইড্রোজেন আসলো, তার মানে এটা একটা এলডিহাইড, আর এইখানে মনে করো একটা অ্যালকাইল গ্রুপ আসলো। অ্যালকাইল গ্রুপ মানে কি? R গ্রুপ, অর্থাৎ মনে করো CH3 আসলো, তাহলে তখন এটা কি হতো? CH3CHO, তার মানে এটা একটা এলডিহাইড। এবং এটার নাম কি হতো? খেয়াল করো, এখানে কার্বন কয়টা? এখানে আমার কার্বন হচ্ছে দুইটা, অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে ইথেন। সো ইথেনের জন্য শুরুর যে অংশটুকু আছে ইথ, আর অ্যালডিহাইডের জন্য যুক্ত হয় ন্যাল, সো ইথানেল। সো এটার নাম হয় ইথানেল। এবার খেয়াল করো, যদি এখানে থাকতো, ধরো R গ্রুপটা যদি আরো বড় হতো, হ্যাঁ, R গ্রুপটা যদি বড় হতো, এখানে ধরো হাইড্রোজেন দিলাম, আর এখানে হচ্ছে R গ্রুপটা আরেকটু বড়,
অর্থাৎ মনে করো হচ্ছে C2H5, অর্থাৎ মনে করো এরকম আছে CH3CH2 এরকম আছে, তাহলে সেটা কি হতো, সেটা হতো CH3CH2CHO, এটাও একটা এলডিহাইড এবং এটা কয়টা 3 কার্বন বিশিষ্ট এলডিহাইড। সো এটার নাম হতো কি 3 কার্বন বিশিষ্ট। আমার অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, প্রোপেনের প্রোপ, আর এলডিহাইডের জন্য অ্যানেল, সো হচ্ছে প্রোপানেল, সো এটার নাম হতো প্রোপানেল। সো এগুলো হচ্ছে এলডিহাইড। এবার যদি আমি হচ্ছে কিটোনে আসি, কিটোন, সো কিটোনের ক্ষেত্রে কি হবে, এই কার্বনিল যে মূলক আছে এই কার্বনিল মূলকের সাথে দুইটা আর গ্রুপ থাকে, অর্থাৎ এইখানেও মনে করো আমি CH3 দিলাম, এইখানেও আমি CH3 দিলাম, তাহলে এটার নাম কি হবে, এটা একটা কিটোন, এটার নাম কি হবে খেয়াল করো, এখানে টোটাল কার্বন আছে কয়টা, 3টা, 3 কার্বন বিশিষ্ট আমার অ্যালকেনের নাম কি, 3 কার্বন বিশিষ্ট আমার অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। সো প্রোপেনের জন্য প্রোপ, আর কিটোনের জন্য যুক্ত হয় নোন, কিটোন যুক্ত হয় নোন, তার মানে আনন, আনন মনে রাখবা, আনন যুক্ত হয়, সো এটার নাম হচ্ছে প্রোপানন। এবার মনে করো যে এরকম থাকলো, এই কার্বনিল মূলক আছে, এইদিকে ধরো একটা CH3 আছে, আর এইদিকে আছে আর একটু বড় CH3 CH2 আছে, হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলবো, যে এইখানে কার্বন আছে কয়টা, 4টা, তাহলে এই জিনিসটাকে কিন্তু ইচ্ছা করলে এইভাবে লেখা যায় যে CH3 CH2 CO CH3। খেয়াল করো এখানে আমার 4টা কার্বন আছে, সো 4 কার্বন বিশিষ্ট আমার অ্যালকেন নাম হচ্ছে বিউটেন, আর আমার কিটোনের জন্য যুক্ত হয় আনন, সো এটার নাম হচ্ছে বিউটানন। সো এগুলো ছিল এলডিহাইড কিটোন। তো এইটুকু হচ্ছে আমার একটু জানা লাগবে যে এলডিহাইড বা কিটোন কি। তাহলে খুব শর্টকাটে যদি আরেকবার বলে দেই, যে সিও মূলকটা থাকলে সেটা কার্বনিক মূলক থাকবে, এই সিও মূলকের সাথে একটা হাইড্রোজেন থাকলেই সেটা অ্যালডিহাইড, আর যদি দুইটা হাতেই কোনো হাইড্রোজেন না থাকে সেটাই হচ্ছে কিটোন। ওকে, এতটুকু পরিমাণে বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও। আমাকে একটু জানাও যে এই পর্যন্ত বোঝা গেছে কিনা। আচ্ছা, প্রোপাননের নিচেরটা দেখা যায় না। ওকে, আমি হচ্ছে ওইটা আরেক জায়গায় লিখে দেখাচ্ছি। আচ্ছা, প্রোপাননের এই সাইডে যেটা আছে এটা আরেকবার লিখে দেখাচ্ছি এইখানে। তো খেয়াল করো যে আমি হচ্ছে যদি একটা কিটোন লিখতাম, অর্থাৎ আমার সিও মূলক আছে, তো এর সাথে আমার আছে হচ্ছে, এর সাথে আমার হচ্ছে একটা আর গ্রুপ, এইদিকে CH3 আছে আর এইদিকে আছে মনে করো CH3 CH2, হ্যাঁ, আর একটু বড় আর গ্রুপ আছে। সো এটাকে আমি ইচ্ছা করলে কীভাবে লিখতে পারি, যে CH3 CH2 CO CH3। সো এটাও আমার একটা কিটোন। কেন কিটোন, কারণ দেখো সিও মূলকের সাথে কোনো হাইড্রোজেন নাই, সো এটাও একটা কিটোন। এখানে এই কিটোন নাম কি হবে, এখানে কার্বন আছে 1 2 3 4, 4 কার্বন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে কি বিউটেন। সো সেটার হচ্ছে বিউট, আর কিটোনের জন্য যুক্ত হবে আনন, আনন, তাহলে মনে রাখবা এটার নাম হবে কি বিউটানন, বিউটানন। সো এটা ছিল বিউটানন, কিভাবে বিউটানন তৈরি হয়, বা এটা একটা কিটোন ছিল। আশা করি এলডিহাইড বা কিটোন মোটামুটি বোঝা গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে,
ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যালকিনের ওজনীকরণটা দেখব। অ্যালকিনের ওজনীকরণটা দেখব। সো দেখো আমরা যেটা বললাম ওজনীকরণ, প্রথমেই বলি ওজনীকরণ বিক্রিয়াটা কি। দেখো ওজন যেহেতু আমার একটা গ্যাস, সো গ্যাসের সাথে আমার হচ্ছে কোনো কিছুর বিক্রিয়া আমি করাইতে পারবো না। সো গ্যাসটাকে প্রথমে হচ্ছে কোনো একটা দ্রাবকের মধ্যে আমার দ্রবীভূত করে নেওয়া হবে। সো যখন এই ওজনীকরণ বিক্রিয়াগুলো করা হয় তখন এই ওজনগুলাকে হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় দ্রাবক, হ্যাঁ নিষ্ক্রিয় দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এই নিষ্ক্রিয় দ্রাবকের মধ্যে দ্রবীভূত করে নেওয়া হয়। অর্থাৎ ওজনীকরণ বিক্রিয়াটা দেখো কিভাবে হবে। ওজনীকরণ বিক্রিয়াটা যদি আমি বলি, ওজনীকরণ বিক্রিয়াটা হয়, ওজনীকরণ বিক্রিয়াটা হয় অর্থাৎ অ্যালকিনকে ওজনীকরণ যখন আমি করব, প্রথমে এই ওজনটাকে নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে নেব। দ্রবীভূত করে নেওয়ার পরে এই অ্যালকিনকে তার মধ্যে যদি দেওয়া হয় তাহলে অ্যালকিনটা ভেঙে গিয়ে তখন হচ্ছে আমার এলডিহাইড এবং কিটোন তৈরি হবে। এবং খেয়াল করো এখানে আমি কিন্তু দিয়েছি যে প্লাস দিয়েছি। প্লাস দিয়েছি মানে কি, বেসিক্যালি অ্যালকিনে আমাদের যে দ্বিবন্ধন থাকে, খেয়াল করো আমরা জানি অ্যালকিনে কি থাকে, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। সো কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যে আমার দ্বিবন্ধনটা যেখানে থাকবে, বেসিক্যালি ওজনীকরণ যখন আমি করব তখন এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে দ্বিবন্ধনের বাম পাশে যত কার্বন থাকে তত কার্বন বিশিষ্ট আমার একটা এলডিহাইড বা কিটোন হতে পারে, আর আমার হচ্ছে দ্বিবন্ধনের ডান পাশে যত কার্বন থাকে তত কার্বন বিশিষ্ট আমার একটা এলডিহাইড বা কিটোন হতে পারে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এইখানে আমার অ্যালকিনটা যত কার্বন বিশিষ্ট হবে, এইখানে আমার যে এলডিহাইড বা কিটোনগুলো তৈরি হবে এদের মোট কার্বন সংখ্যাও ততই হবে। ওকে, সো এখন এইখানে একটা জিনিস মাথায় রাখবা যে এইখানে আমরা কয়েকটা জিনিস যদি মাথায় রাখি তাহলে আমাদের এইখানে আসলে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা আইডিয়া করা সহজ হবে। মনে রাখবা এই কার্বন কার্বন দ্বিবন্ধনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে এলডিহাইড তৈরি হবে, এলডিহাইড। আর কার্বন কার্বন দ্বিবন্ধনে যদি আমার হচ্ছে কোনো হাইড্রোজেন না থাকে, হাইড্রোজেন না থাকলে কিটোন তৈরি হবে, না থাকলে কিটোন। সো কার্বন কার্বন দ্বিবন্ধনে যদি আমার হাইড্রোজেন থাকে তাহলে এলডিহাইড তৈরি হবে, কার্বন কার্বন দ্বিবন্ধনে হাইড্রোজেন না থাকলে কিটোন তৈরি হবে। সো খেয়াল করো আমি এইখানে একটা অ্যালকিন লিখতেছি, মনে করি এরকম লিখলাম CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওজনীকরণ, ওজনের সাথে বিক্রিয়া দিব এবং ওজনটাকে CCl4 এ নেওয়া হয়। সো এইখানে আমার প্রোডাক্টটা কি তৈরি হবে খেয়াল করো, অ্যালকিনের সাথে ওজনীকরণ করলে আমার হয় এলডিহাইড বা কিটোন তৈরি হবে প্লাস এলডিহাইড বা কিটোন তৈরি হবে। তাহলে খেয়াল করো যে এই যে আমার কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনযুক্ত এই কার্বনের সাথে আমার কি হাইড্রোজেন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তাহলে আমার এইখানে কি তৈরি হবে, এই পাশের কার্বন থেকে আমার তৈরি হবে হচ্ছে এলডিহাইড, এইখান থেকে আমার তৈরি হবে কি এলডিহাইড। এখন কথা হচ্ছে এখানে কোন এলডিহাইডটা তৈরি হবে, খেয়াল করো এইখানে আমার যত কার্বন আছে তত কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড তৈরি হবে। তাহলে এখানে কার্বন আছে একটা, আর এক কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম হচ্ছে মিথানেল। এই যে খেয়াল করো, এই যে এক কার্বন বিশিষ্ট এলডিহাইড হচ্ছে কি মিথানেল। তার মানে আমার এখানে তৈরি হবে হচ্ছে HCHO প্লাস। এই পাশে খেয়াল করো আমরা বলছিলাম যে এই যে দ্বিবন্ধনযুক্ত দ্বিবন্ধনটা ভেঙে যায় একটা প্লাস আসে। এবার খেয়াল করো এই পাশ থেকে কি তৈরি হবে, এই পাশ থেকে আমরা কি হয় এলডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন কথা হচ্ছে এখানে আমার এলডিহাইড না কিটোন তৈরি হবে সেটা বুঝবো কীভাবে, আমরা বলছি হাইড্রোজেন থাকলে এলডিহাইড তৈরি হবে, হাইড্রোজেন না থাকলে কিটোন তৈরি হবে। তার মানে এখানে আমার হাইড্রোজেন আছে, তার মানে আমার এলডিহাইড তৈরি হবে। তাহলে কোন এলডিহাইডটা তৈরি হবে, এইখানে আমার হাইড্রোজেনের সাথে এই যে আমার এই পাশে কার্বন আছে কয়টা, একটা। সো এক কার্বন বিশিষ্ট একটা এলডিহাইড তৈরি হবে, আর এক কার্বন বিশিষ্ট এলডিহাইডের নাম কি মিথানেল, HCHO। সো এইখানেও আমার তৈরি হলো মিথানেল, এই পাশে আমার মিথানেল তৈরি হলো। সো এটাই আমার তৈরি হবে যে অ্যালকিনকে ওজনীকরণ করা হলে এলডিহাইড প্লাস এলডিহাইড তৈরি হলো, অর্থাৎ এলডিহাইড বা কিটোন তৈরি হবে, এলডিহাইড বা কিটোন তৈরি হবে। যেমন এই ক্ষেত্রে কি তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আমাদের তৈরি হয়েছে যে অ্যালকিন থেকে, অর্থাৎ এটার নাম ছিল ইথিন,
মিথিন, আর এইখানে তৈরি হলো কি মিথানেল। মিথানেল, এটার নামও কি মিথানেল। সো আমি কিন্তু ইচ্ছা করলে এইটাকে এইভাবেও লিখতে পারতাম, 2 ইন্টু HCHO, অর্থাৎ 2 মোল মিথানেল তৈরি হয়েছে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, যে মজার ব্যাপারটা হচ্ছে যে ডান পাশে তোমার যত কার্বন থাকবে, এই যে এই পাশে একটা কার্বন আছে, এই পাশে একটা কার্বন আছে, তাহলে টোটাল কার্বন কয়টা? 2টা। বাম পাশেও খেয়াল করে দেখো 2টা কার্বন আছে। ওকে, সো এরপরে দেখো আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। ধরো আমি লিখলাম আরেকটা অ্যালকিন, এরকম CH3CH ডাবল বন্ড CH2 প্লাস এটার ওজনীকরণ আমি করব CCl4। সো এইটার ওজনীকরণ যদি করি, আমরা জানি অ্যালকিনকে ওজনীকরণ করলে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। সো খেয়াল করো, এই যে আমার দ্বিবন্ধন যেখানে আছে এইখান থেকে এই কার্বন বিশিষ্ট, এখানে কয় কার্বন আছে? 2 কার্বন বিশিষ্ট, তাহলে 2 কার্বন বিশিষ্ট হয় অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন কথা হচ্ছে এটা অ্যালডিহাইড না কিটোন তৈরি হবে সেটা বুঝবো কীভাবে? খেয়াল করে দেখো, এই যে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, আর আমরা জানি হাইড্রোজেন থাকলে সেটা কি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে এই পাশ থেকে আমার তৈরি হবে অ্যালডিহাইড। এখন কথা হচ্ছে এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে? এইখানে খেয়াল করো কার্বন আছে 2টা, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। সো এই যে খেয়াল করো 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে আমার ইথানেল। তার মানে আমার এইখানে তৈরি হবে CH3CHO প্লাস এই পাশে কার্বন আছে কয়টা? একটা, তাহলে 1 কার্বন বিশিষ্ট আমার অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন কথা হচ্ছে এখানে অ্যালডিহাইড না কিটোন তৈরি হবে? এইখানে আমার দেখো হাইড্রোজেন আছে, তার মানে অ্যালডিহাইড তৈরি হবে। কয়টা কার্বন আছে? একটা, তাহলে 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে HCHO, যেটা আমরা নাম জানি যে এটার নাম হচ্ছে কি ইথানেল, আর এটার নাম হচ্ছে মিথানেল। মজার ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখো, এইখানে আমার টোটাল কার্বন কয়টা? 1 2 3, এই পাশেও কার্বন দেখো কয়টা? 1 2 3। সো খেয়াল করো এটার নাম ছিল প্রোপিন 1। প্রোপিন 1 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যার নাম হচ্ছে প্রোপিন 1। এবার খেয়াল করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে CH3CH CH3 ডাবল বন্ড সি, এটা আমি হচ্ছে আবার লিখতেছি। এই বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে বোঝা যায় কিনা লেখা। সো এখানে দেখো আমি যদি আরেকটা এক্সাম্পল লিখি, CH3CH ডাবল বন্ড CH3 এটার আমি ওজনীকরণ করব CH3CH ডাবল বন্ড CH3 তো খেয়াল করো এটা যদি ওজনীকরণ করি তাহলে আমার কি হবে, যে এই যে আমার দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনের এই পাশের অংশ থেকে আমার একটা অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে, আর এই পাশের যে কার্বনটা আছে এই কার্বন থেকে আমার অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে। এখন খেয়াল করো এই পাশে আমার অ্যালডিহাইড হবে না কিটোন হবে? খেয়াল করো এই কার্বন আমার কি আছে? হাইড্রোজেন আছে, তার মানে এখানে একটা অ্যালডিহাইড তৈরি হবে। কত কার্বন বিশিষ্ট? একটা, দুইটা কার্বন আছে, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি হবে। আর 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম আমরা জানি ইথানেল CH3CHO প্লাস। আর এইখানে কি তৈরি হবে? এইখানে তৈরি হবে, খেয়াল করো এই যে আমার দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে এই কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, তার মানে আমরা জানতাম হাইড্রোজেন, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলে কি তৈরি হয়? কিটোন তৈরি হয়। তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট কিটোন আছে, তাহলে এখানে তৈরি হবে কি? খেয়াল করো CH3O, অর্থাৎ এই যে খেয়াল করো প্রোপানন, আমাদের যে প্রোপানন অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট আমার যে কিটোন ছিল সেটা হচ্ছে প্রোপানন। তাহলে এখানে আমার তৈরি হলো হচ্ছে প্রোপানন, আর এইখানে আমার তৈরি হলো কি? ইথানেল। সো খেয়াল করে দেখো এখানে আমার ইথানেল আর প্রোপানন তৈরি হয়েছে। এখানে আমার ইথানেল আর প্রোপানন তৈরি হয়েছে, এবং মজার ব্যাপারটা খেয়াল করো এখানে আমার টোটাল কার্বন কয়টা? 1 2 3 4 5, এই পাশেও খেয়াল করো 1 2 3 4 5, আমার কিন্তু কার্বন সংখ্যা কিন্তু সেমই থাকে।
অর্থাৎ যেটা আমরা বুঝলাম যে অ্যালকিনের ওজনীকরণ করা হলে দ্বিবন্ধনযুক্ত যেখানে দ্বিবন্ধন থাকবে সেখানে দ্বিবন্ধনের ভেঙে গিয়ে আমার দুইটা এলডিহাইড বা কিটোন তৈরি হবে, অর্থাৎ দুইটা কার্বনিল যৌগ তৈরি হবে। সেক্ষেত্রে এলডিহাইড না কিটোন হবে সেটা আমরা বুঝবো হচ্ছে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে এলডিহাইড হবে, যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে কিটোন তৈরি হবে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমাকে একটু কমেন্টে দ্রুত জানাবা যে এই পর্যন্ত বোঝা গেছে কিনা। এই পর্যন্ত যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা এইখানে অ্যালকিনের যে ওজনীকরণ, এই ওজনীকরণের মেকানিজমটা পড়ব। কিছুই দেখা যাচ্ছে না, শিট।